আমরা আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই এখান থেকে। ধরুন আজকে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি টেক্সট ডট ডকুমেন্ট। এখান থেকে আমি জাস্ট লিখে দিলাম আজকে ধরুন আমরা কিছু সিএসএস এবং এইচটিএমএল দুইটা মিলিয়ে দেখবো আজকে কাজ। সিএসএস এইচটিএমএল, ওকে ফাইন। দেন এটাকে আমরা ওপেন করবো। সো ওপেন করার জন্য আমি রাইট মাউস ক্লিক করে এখান থেকে সাবলাইম টেক্সট ধরে দিই, তাহলে ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে এইচটিএমএল, ওকে। এখানে আমি দিয়ে দিলাম যে আজকে সিএসএস, মনে করেন টাইটেল আমি সিএসএস লিখে দিলাম। আমরা গত ক্লাসে এইচটিএমএল ট্যাগগুলো মোটামুটি অনেকগুলো ট্যাব কমপ্লিট করছি, কিছু ট্যাব বাকি ছিল। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এইচটিএমএল এর এখান থেকে যে ট্যাগগুলো আছে, আমরা এই ট্যাগগুলো কিছু কিছু ট্যাগ দেখেছিলাম আর কিছু কিছু ট্যাগ বাকি ছিল। তো এখান থেকে আমি আজকে ধরেন প্রথমে দেখাচ্ছি অর্ডার মানে আনঅর্ডার লিস্ট আর হচ্ছে অর্ডার লিস্ট, দেন আমরা টেবিল দেখবো, ওকে। এখান থেকে যদি আমি দেখি এখানে লাই, এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর এই হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমি এটাকে এখান থেকে ধরেন কপি করে নিলাম, এখানে যেটা আমি ওইটাকে এনে রেখে দিলাম। তো এখানে প্রথমে হচ্ছে ইউএল, ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট। তো এখান থেকে প্রথমে আমরা কি লিখলাম কি ইউএল, তাই না? দেন ইউএল এর ভিতরে আমরা কতগুলো এলআই নিয়ে নিলাম, নেওয়ার পর আমি সেভ দিয়ে এবারে যদি এটাকে আমি ওপেন করি, এখান থেকে আমরা চাইলে ব্রাউজ করে ওপেন করতে পারবো। দেখুন আমার এই যে এগুলো ওপেন হয়ে গেলো, আপনারা দেখতেছেন কত, আমি জানি না, আমি একটু জুম করে দিলাম, দেখুন। এবার কপি আর এটার বাম পাশে ডিফল্ট সার্কেল সাইন চলে আসলো, এটা হচ্ছে এখান থেকে আসতেছে। যদি আমরা একটু এখানে দেখি যে এখানে আরো স্টাইল বা এটা কিভাবে ব্যবহার করা যায়, যদি একটু বিস্তারিত জানতে চান, এখানে দেওয়া আছে ডেফিনেশন, ইউএল ট্যাগ ডিফাইন্স অ্যান আনঅর্ডার্ড লিস্ট, যেটা একটু আগে আমি বলেছিলাম। যদি আপনারা প্রতিটা ট্যাগের সংজ্ঞা বা এটার কি কাজ একটু ভালোভাবে জানতে চান, তাহলে জাস্ট এগুলো একটু এখান থেকে একটু পড়াটা পড়লেই হয়ে যাবে। তো এখানে দেখুন যে এখানে দেওয়া আছে এটার স্টাইল, এটা এই যে স্টাইল যেটা লেখা আছে এটাই মূলত হচ্ছে কি সিএসএস, ওকে। তো এখানে কতগুলো স্টাইল দেওয়া আছে দেখুন, একটা হচ্ছে কি, আমি এটাকে কপি করি এখান থেকে, প্রথমটাতে আছে সার্কেল, পরে ডিস্ক, পরে আছে কি স্কোয়ার। আমি এটার নিচে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট, ডিফল্টের নিচে আমি আরেকটা রাখলাম, হ্যাঁ। তো এখানে প্রথমটা দেওয়া আছে কি সার্কেল, সার্কেল মানে আমরা সবাই বুঝি সার্কেল মানে কি বৃত্ত বা গোলাকার কোনো কিছু, এরকম কিছু। তারপরে ডিস্ক, আর পরে আছে কি স্কোয়ার। দেন আমি সেভ দেওয়ার পরে এবার এটা যদি রান করি, আমাদের এটা অলরেডি রান করা আছে, আমি জাস্ট রিফ্রেশ দিই একটু, স্যার। হুম, হ্যাঁ স্যার। আচ্ছা দেখেন, প্রথমটা তো আমাদের ডিফল্ট, তাই না? পরেরটা আছে কি সার্কেল, এটা হচ্ছে সার্কেল, দেন পরে ডিস্ক মানে বৃত্তর মতো, দেন হচ্ছে কি স্কোয়ার, এ হচ্ছে স্কোয়ার। তো এটা হচ্ছে ইউআই মানে ইউএল আনঅর্ডার লিস্টের যে স্টাইল, এটা বলা আছে এখানে কোন এটার স্টাইল লিস্ট টাইপ ডিস্ক। আর যদি আমরা এটাকে যেমন আমাদের প্রথমটা যেটা দেওয়া ছিল, এটাকে আমরা বলে দিলাম, এখান থেকে ধরেন আমি এটাকে কপি করে নিই, নিয়ে এখানে এটাকে দিয়ে আমি লিস্ট স্টাইল টাইপ নান করে দিলাম। এটা তো ডিফল্ট একটা ছিল, আর বাকিগুলোতে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এইবার একটা রিফ্রেশ দেই, দেখেন প্রথমটায় কোনো স্টাইল আছে, কোনো স্টাইল নেই, কিন্তু সব স্টাইল চলে গেছে, অর্থাৎ আমরা এটাকে নান করে দিয়েছি। নান মানে কোনো স্টাইল নাই। যদি আমরা একটু দেখি, দেখেন
দেন পরে আমরা আরেকটা বলছিলাম কি আনঅর্ডার লিস্ট। এটা তো অর্ডার লিস্ট। অর্ডার লিস্টে আমরা কি কি দেখলাম? একটা আছে সার্কেল, ডিস্ক, আর একটা হচ্ছে কি স্কোয়ার। এ হচ্ছে অর্ডার লিস্ট। সেম ভাবে অর্ডার লিস্টও আমরা ধরেন কোনো কিছু আমরা যে অর্ডার মানে কি বুঝি, যে কোনো কিছু অর্ডার করি, এখানে এটার ডেফিনেশন বা যা দরকার দেওয়া আছে যে ডিফাইন্স অ্যান অর্ডার লিস্ট ক্যান বি নিউমেরিক্যাল অর আলফাবেটিক, অর্থাৎ 1 2 3 অথবা ABCD এরকম কিছু নিউমেরিক্যাল অথবা আলফাবেটিক, এরা হচ্ছে মূলত অর্ডার লিস্ট। যেমন এখানে একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখেন যে টাইপ, এটা টাইপ কি কি হইতে পারে? 1 ক্যাপিটাল A, স্মল a, রোমান সাইন আই, আপনি যেভাবে এটাকে দিতে চান। দেন এটা ট্যাগ মানে গ্লোবাল অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে দেওয়া আছে। আমরা এখান থেকে যদি নিয়ে নিই, এখান থেকে আমি এতটুকু নিয়ে নিলাম, ধরুন আমি এটাকে কপি করি দুইটা নিয়ে, এখান থেকে আমি এটাকে আবার সবার উপরে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর এবার দেখুন এখানে আমার কোডগুলো কিন্তু আগের কোডের মতোই। আগের কোডটা ছিল কি ইউএল স্টার্ট করলাম, আমরা ক্লোজ করলাম, দেন হচ্ছে এলআই স্টার্ট এলআই ক্লোজ, এটার ভিতরে এখানেও সেম কাহিনী। কিন্তু আমি জানি না কপি করা আনতে আপনারা বুঝতেছেন কিনা। আবার মানে অর্ডার লিস্ট ওপেন দেন ক্লোজ, তার ভিতরেই কিন্তু আমাদের এলআই গুলো লেখা। ওকে, আমি এটাকে একটু রিফ্রেশ দিই। এবার প্রথমটা রোমান সাইন, পরে ABCD দেওয়া আছে। আমরা যদি এটাকে আরেকটু মানে আমাদের মতো করে সহজভাবে দিতে চাই, ধরুন আমি এটা থেকে শুধুমাত্র টাইপ দিয়ে দেখি কি হয়। আমি টাইপ দিয়ে দিলাম ক্যাপিটাল A, দেখি কি করে, কি করতে চাও? ABC। যদি আরো থাকতো, ধরেন আমি আরো কিছু তথ্য এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে এবার যদি আমি রিফ্রেশ দেই, তাহলে কি হবে? ABCDEFG ওইভাবে নিতে থাকবে, তাই তো? যদি এরকম হইতো যে আমি এ না দিয়ে এখানে এইচ দিই, তাহলে কি ঘটনা ঘটবে? 1 2 3 4 5 6। ওকে, ওর মতো করে ডিফল্ট যেটা ছিল সেটা নিয়ে নিছে। এখন ধরেন আমি এখানে 6 থেকে দিলাম, তাহলে কি ঘটনা ঘটে? সেম। ওকে, আর যখন আপনি এটাকে স্মল আই দিলেন, তার মানে কি এটা রোমান সাইনের মতো অনেকটা। ওকে, এই যে রোমান সাইন হয়ে গেল। আর যদি আমরা ক্যাপিটাল আই দিই, ক্লিয়ার। আর যদি আপনি এটাকে কি বলেন যে 1 2 3 হিসাবে কাউন্ট করছেন, তাহলে এখানে 1 দিবেন। 1 দিলে এটা 1 2 3 4 5 এভাবে কাউন্ট হইতে থাকবে। এই এটা হচ্ছে সহজে টাইপ দিয়ে দিলেন। অনেক সময় দেখা গেল আপনার টাইপ কোনো কারণে কাজ করতেছে না, লিখতেছেন তাও কাজ করেন, তখন আপনি এখানে একটা ইনলাইন সিএসএস লিখে দিবেন, যেটা আমরা নিচের কোডে লিখে দিয়েছি যে ইনলাইন, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। ওকে, তো এখানে আমরা কি বলেছিলাম যে লিস্ট স্টাইল টাইপ লয়ার আলফাবেট মানে একদম স্মল লেটার যেটা। আর যদি আমরা এখানে লিস্ট স্টাইল টাইপ এটাও নান করে দেই, তাহলে কি হবে? অর্ডার লিস্টেও কোনো কিছু আর আসবে না, মানে ABCD বা 1 2 3 4 এরকম কিছু আর থাকবে না। দেখুন এই যে এটাতে চলে গেছে, এটা হচ্ছে অর্ডার লিস্ট, আর এটা ছিল কি আনঅর্ডার লিস্ট, দুটোই এখন নান অবস্থায় আছে। এতটুকু তো আমাদের বুঝতে মনে হয় না প্রবলেম হবে কারো। এখন ধরেন আমরা এটার ভিতরে যদি কোনো কিছু একটা লিখি, ধরেন এখানে একটা টি দেওয়া আছে, তাই না? সাপোজ আমি এটাতে দেখাই, যদি আমাদের অর্ডার লিস্টের সাথে আনঅর্ডার লিস্টে বেশি কাজ হয়, আমি নিচেটাতে দেখাই। এখানে আমি একটা এ ট্যাগ নিব। ওকে, আমি একটা এ ট্যাগ নিলাম, নেয়ার পর আমি এখানে কোনো একটা কিছু বাইরে একটা দিয়ে দিলাম, দিয়ে এই কপি লেখাটাকে আমি এটার ভিতরে নিয়ে আসলাম, সেভ দিয়ে দিলাম। দেন এবার আমি একটা রিফ্রেশ দিই, তাহলে এটা কি হয়ে গেল একটু লক্ষ্য করুন, এটা একটা লিঙ্কের মতো হয়ে গেলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। উপরের কোডটুকু ক্লোজ করে রাখি। ওকে, দেখুন এটা একটা লিঙ্ক এবং নিচে একটা আন্ডারলাইন চলে আসলো অটোমেটিক্যালি। যে আন্ডারলাইন আনতে গেলে আমাদেরকে ইউ দেওয়া লাগতো, অর্থাৎ আমরা কোনো ট্যাগে যদি ইউ দিই তাহলে আন্ডারলাইন চলে আসে, এছাড়া তো আন্ডারলাইন আসার কথা না। যেমন আমি যদি নিচের ট্যাগে একটা আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমি এখানে কি লিখবো? আরেকটা ট্যাগ লিখবো ইউ নামে, তাহলে কি হবে?
এই দেখুন, তখন এখানে একটা আন্ডারলাইন চলে আসতেছে। কিন্তু উপরের টাকে যখন আমি এ লিখলাম, লিঙ্ক কাজ করাইলাম, তখন অটোমেটিক্যালি আমার একটা আন্ডারলাইন এবং এটা কি বলে কালার চেঞ্জ হয়ে গেল। এখন ধরেন আপনি চাইতেছেন যে আপনি এই আন্ডারলাইনটা রাখবেন না, এটা দরকার নেই, আপনি শুধু লেখাটাকে ফ্রেশ রাখতে চান, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন এটা থেকে তো বাদ দিতে হবে। তো এটা বাদ দেওয়ার জন্য যদি আমরা একটু দেখি, আপনি যখন কোনো ওয়েবসাইট ডেভেলপ করেন বা ডিজাইন করেন, তখন ও মানে কাজ করা যায় দুইটা ভাবে। তো এখান থেকে যদি আমি একটু দেখি যে এই আন্ডারলাইন কেন আসলো বা কোন কারণে আসলো, ধরেন আপনি জানেন না কোনো কিছু, এটা কেন আসলো, তখন যেটা করবেন এখান থেকে এই যে এই আমরা আমরা এই আন্ডারলাইনটা সরাইতে চাই, তাই না? তো এখানে কার্সরটা রেখে রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করার পর এখান থেকে ইন্সপেক্ট। ওকে, তো ইন্সপেক্ট আসার পর যে আমি এখানে আসলাম, এখান থেকে আসার পর লক্ষ্য করুন এই যে এটা, এখানে যখন আমি এটাকে ধরাইতেছি তখন আমার এখানে এটাও কিন্তু বোল্ড হইতেছে। এখানে আসার পর এবার এই যে ডান পাশে যেটা আমরা দেখতেছি এই যে স্টাইল, যেটাকে আমরা সিএসএস বলেছিলাম, তো এটার জন্য ডিফল্ট পিছনে সিএসএস লেখা আছে। সেখানে দেখুন কি দেওয়া আছে, কার্সর পয়েন্টার দেওয়া আছে, অর্থাৎ এটা ছিল ট্যাগের জন্য এইচটিএমএল এর ডিফল্ট সিএসএস। সেখানে কালার বলা আছে এবং টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন বলা আছে। আমরা যদি এখান থেকে এই টেক্সট ডেকোরেশন এটাকে বাদ দিতে পারি তাহলে কি হবে, আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? আমি দেখি এখান থেকে এটাকে নাম করা যায় কিনা। আমরা এখান থেকে ধরুন এই যে এলিমেন্ট স্টাইল, আমরা এখানে চলে আসি, টেক্সট ডেকোরেশন, এটাকে যদি আমরা নান করে দিই তাহলে দেখুন এই যে এখান থেকে আন্ডারলাইন কিন্তু চলে গেছে, যেটা আমাদের এখানে ছিল যে টেক্সট ডেকোরেশন, এটা এখন মানে ক্লোজ হয়ে গেছে, আর এখান থেকে আমার আন্ডারলাইনও চলে গেছে। তার মানে আমরা যদি টেক্সট ডেকোরেশন নান করে দেই তাহলে আমার কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা চাইলে এখান থেকে এগুলো নিজেরাও চেঞ্জ করতে পারবেন। এবার তাহলে আমাদের দরকার কোনটা, এখানে এখানে একটা সিএসএস দরকার। ইনলাইন সিএসএস লিখলাম প্রথমে আমি সরাসরি। আমরা সিএসএস লিখতে পারবো তিন ভাবে, ইনলাইন, ইনার, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল, মানে বাহিরে কোনো একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে। তো আমি আপনাদের মোটামুটি এই তিন ধরনের ফাইল দেখিয়ে দেবো যাতে আপনাদের পরবর্তীতে কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে এবার যদি আমি লিখি টেক্সট ডেকোরেশন, আমি এটাকে সরি টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। ওকে, দেন সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি একটা রিফ্রেশ দেই, কারণ আমি এখন যেটা করলাম এখানে এটা তো ইন্সপেক্ট এলিমেন্টে করলাম, এটা কিন্তু আমরা যদি মানে আমাদের ফাইনাল করে না লিখি তাহলে এটা রিফ্রেশ দিতে থাকবে না আর কি। এখন দেখুন এখন কিন্তু আন্ডারলাইন নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে কালার। কালারটা কিন্তু চেঞ্জ আছে, দেখুন এটার কালার আর নিচের লেখাটার কালার ডিফারেন্ট। আমরা যদি চাই যে না আমার দুইটা কালারই সেম হবে, তাহলে আমরা এখানে কি করতে পারি, কালার বলে দিতে পারি, কালার কি ব্ল্যাক। ওকে, আমি এটা কালার ব্ল্যাক করে দিলাম, দিয়ে আমি একটা রিফ্রেশ দিই, তাহলে আমার এই কালার সব কালার কি সেম। আর এটা অটোমেটিক কার্সর এই যে পয়েন্টার, যদি কখনো এরকম আপনি কার্সর আনার পরও পয়েন্টার না হয় সেক্ষেত্রে আপনি জাস্ট সিএসএস এর ভিতরে কার্সর পয়েন্টার লিখলেই হবে, যে কার্সর পয়েন্টার, এই যে কার্সর যদি পয়েন্টার দেন তাহলে পয়েন্টার কপি হেল্প নো ড্রপ যেভাবে দিতে পারেন। ওকে, আমরা পয়েন্টার দেবো, পয়েন্টার দিলে কি হবে, হাতের মতো একটা আইকন চলে আসবে। এই দেন এভাবে হচ্ছে আমরা মোটামুটি ইনলাইন সিএসএস লিখতে পারবো। ধরুন আমি ইনলাইন সিএসএস লিখবো না, আমি মানে এরকম আমার সেম কোড বা সেম আরো অনেকগুলো থাকতে পারে, তাই না? এখন আমি যদি ধরুন নিচের লেখাটাকে এখানে একটা ট্যাগ দিই, ট্যাগ দিলাম, আমি এটাকে দিয়ে আমি এখানে ধরুন টি নিয়ে আসলাম এটার ভিতরে। ওকে, দেন পরেরটা তো সেম কাহিনী করি, আমি এই ট্যাগ দিয়ে এখানে হ্যাশ দিলাম, দেওয়ার পর এখানে কোনো কিছু একটা লিখে দিলাম আর কি। ওকে, দেন এখন হচ্ছে যখন আমি রিফ্রেশ দিব আবার অ্যাগেন, এখন কিন্তু নিচের গুলো চলে আসছে কিন্তু আমার উপরেরটাই নেই, ক্লিয়ার? কিন্তু নিচে দুইটাতে আবার আন্ডারলাইনও চলে আসছে, কালারও চলে আসছে, কিন্তু তার জন্য এখন যদি আমি নিচে দুইটা বাদ দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে,
এই যে ইনলাইন সিএসএস প্রতি লাইনে লাইনে আমাকে লিখতে হচ্ছে, এটা বাদ হবে। আর যদি আমি চাই যে না আমি প্রতি লাইনে লিখবো না, আমি একবারই সিএসএস লিখবো, দেন এটা যত লাইন আছে ওর আন্ডারে সব লাইনে এটা কাজ করবে। ওকে, তো এটা যদি করতে চাই তাহলে আমরা প্রথমে ইনার দেখি। এই যে হেড হেড ট্যাগ আছে আমাদের এখানে, টাইটেল, টাইটেলের নিচে আমরা এবার এখানে লিখবো স্টাইল। ওকে, আমি স্টাইল লিখে দিলাম। স্টাইল লেখার পর এর ভিতরে ধরুন আমি প্রথমে একদম সরাসরি লিখি ইউএল, এটার ভিতরে এলআই, তার ভিতরে এ। এবার এখানে কি হবে, টেক্সট ডেকোরেশন আমি নান করে দিই, দিয়ে সেভ দিয়ে দিলাম। এবার দেখি আমি আসলে কি ঘটনা ঘটে। দেখুন সবগুলো টেক্সট ডেকোরেশন, আমি শুধু এক লাইন লিখলাম আর আমার বাকি মানে এর আন্ডারে যত এ ছিল সবগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। যদি আমি একটু দেখাই, যেমন আমার এখান থেকে আমি এই স্টাইলকে এখন বাদ দিয়ে দিই, যে আমার এই স্টাইলও প্রয়োজন নেই। ধরুন আমি এখান থেকে এই স্টাইলটাও এখান থেকে রিমুভ করে দিই, দিয়ে আমি এটাকে এখানে রেখে দিই। এখানে কি বলবো, শুধু ধরুন আমি এলাই বললাম, হ্যাঁ, আর এই স্টাইলটাকে হবে না। ওকে, এবার একটু লক্ষ্য করেন, এখানে লেখার পর আমরা এখান থেকে কিন্তু এটা বাদ দিয়ে দিছি। আমাদের ইউএল আছে কয়টা, এই একটা, মোটামুটি আমাদের 3-4টা মানে ইউএল আছে। আমরা এবার দেখি কি ঘটনা ঘটে। রিফ্রেশ দেই, দেওয়ার পর এবার নিচের গুলো কিন্তু আমার মানে যেটা দেওয়া ছিল সেটাই কাজ করতেছে, তাই না? মানে আগে যেটা ছিল, কিন্তু আমি তো ইউএল এর আন্ডারে একটা ডিফল্ট সিএসএস ইনলাইনে লিখে দিয়েছি। এই যে এখানে কি বলা আছে, লিস্ট স্টাইল টাইপ নান করা আছে, কিন্তু যখন আমি ইনলাইনে, আমার ওটা ছিল ইনারে আর এটা ছিল ইনলাইন, সো যখন আমি ইনলাইনে কোনো সিএসএস লিখবো তখন ইনলাইনের সিএসএস এর গুরুত্বটা বেশি থাকে। আমি ধরেন এখান থেকে স্কোয়ার আছে, আমি স্কোয়ারগুলো সব মানে যতগুলো স্টাইল আছে ইনলাইনে আমি সবগুলোকে এখান থেকে রিমুভ করে দিই। আমি ইনলাইন রিমুভ করে দিলাম, তাহলে আমার কি হওয়ার কথা, ডিফল্ট যে সিএসএস আছে সেটা কাজ করার কথা, তাই না? এখন কি করলো, যে ডিফল্ট কোনো সিএসএস কাজ করলো না, আমরা যেটা লিখে রাখলাম সেটাই কাজ করলো, অর্থাৎ টেক্সট ডেকোরেশন নান হয়ে গেল। যদি আমরা নান না করে এখানে স্কোয়ার করে দিই তাহলে কি হবে, এই যে স্কোয়ার, এবার সবগুলো স্কোয়ার আছে, যত ইউএল আছে সব স্কোয়ার হয়ে গেল। এখন এই জিনিসটা কিন্তু আসলে কি এক ধরনের বলা যায় যে মানে ভালো আবার ব্যাডও বলা যায়, যে আমি এভাবে দিলাম। এখন ধরেন আপনার মানে অনেকগুলো ইউএল আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে না সবগুলো ইউএল পরিবর্তন হবে না, হয়তো বলা যায় যে আমার নির্দিষ্ট কিছু ইউএল এর আন্ডার আমি কাজ করব, এরকম কিছু কোড থাকবে যে নির্দিষ্ট কিছু কোডের আন্ডার আমি কাজ করতে, আমার এখানে তো অনেকগুলো আছে। তখন আমরা যেটা করব, ধরুন আমি এখান থেকে লাস্ট, এবার আমি লাস্টেরটা দেখাচ্ছি, বা এগুলো যে ডিফল্ট ছিল আমরা সেটাই রেখে দিই আপাতত। ডিফল্ট বলতে এরকম থাকলো, এটা যারা মানে ডিফল্ট ওদের জন্য যে কোড থাকবে সেটা নিয়ে আসবে। আমি এটাকে এখান থেকে আপাতত এটা ক্লাস ইউজ করি এখানে, এটাকে আমি রিমুভ করে রাখি, ক্লোজ করে রাখলাম, রিফ্রেশ দিলাম। দেখুন এবার কি হলো, ডিফল্ট যে ইউএল এর সিএসএস আছে ওটা কাজ করলো। আমি চাইলাম যে না এরকম না, আমি যেটা করব সেটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো একটা ইউএল নিয়ে কাজ করব। আমরা যেটা নিয়ে কাজ করছিলাম এটা, আমি এখানে ক্লাস বলে দিলাম, ধরেন ক্লাস আমরা কি দিতে পারি, মেনু দিয়ে দিলাম, ক্লাস হচ্ছে মেনু বার। আমি এখান থেকে কপি করলাম ক্লাসটাকে। যখন আমরা সিএসএস এর কোনো ক্লাস ডিফাইন করি, এখানে তো ক্লাস লিখলাম নর্মালি, আর সিএসএস এর ভিতরে ক্লাস ডিফাইন করলে তখন একটা ডট দিতে হয় সেই ক্লাস নেমের প্রথমে, দেন আমরা এখানে দিয়ে দিলাম, দেখি এবার কাজ করে কিনা। আমি এটাকে নান করে দিলাম, দিয়ে আমি এটা রিফ্রেশ দিই, দেখুন এটা কাজ করলাম। আর বাকিগুলো কিন্তু যে যার মতো
আছে। আর যদি সিএসএস এ আপনি কোনো আইডি মানে কল করাইতে চান, ধরুন আমরা এটাতে আইডি দিব নিচেরটায়, এখানে কি লিখবো? আইডি। আমি লিখলাম আইডি, সেম দেব, মেনু, আমরা এটাকে কপি করে নিই। এটা আইডি যখন ডিফাইন করবো তখন কি হ্যাশ, সিএসএস যখন কোনো আইডি কল করাবো তখন হ্যাশ দিব। ধরুন আমি এটাকে স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলাম, তাহলে আমার এটা নান আর এটা হবে কি স্কোয়ার, নট বৃত্তের মতো হবে, ডিস্ক হবে না। আমরা এবার দেখি, স্কোয়ার হয়ে গেল। দেখেন এটা স্কোয়ার আর এটাতে নান আছে, আর এটা আছে কি বৃত্ত। আমরা যদি একটু দেখি এবার পরেরটা, এখানে আসি, আমরা এখানে এটাকে এবার কালার বলে দিই। সো আমি কালার ধরুন আমি রেড দিয়ে দিলাম আপাতত, রেড। এটা কোনটা? প্রথমটা। সবগুলো দেখেন কালার কি হয়ে গেল, রেড। এখন আমরা আরেকটা সিএসএস লিখি, আমি এটাকে কপি করলাম, কপি করার পর এখানে রেখে দিলাম, দিয়ে এটাকে হোভার করে দিলাম। ওকে, হোভারের সময় আমি রেডটাকে বলে দিলাম যে ব্ল্যাক। এবার আমি রিফ্রেশ দিই, দেখুন যখন আমি আমার কার্সর লেখার উপরে নিতেছি তখন লেখা কি হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমি যেটা মানে যে লেখার কালারটা দিয়েছি সেটাই হচ্ছে। আমি যদি সিএসএস আর একটু চেঞ্জ করে দিই, এখানে টেক্সট ডেকোরেশন আমি মনে করেন এটাকে রাখলাম না, তাহলে কি হবে? অথবা টেক্সট ডেকোরেশন আমি দিয়ে দেই যে আন্ডারলাইন, তাহলে এখানে কি থাকবে? ওকে, আন্ডারলাইন থাকবে। একটা রিফ্রেশ দিলাম, এবার দেখুন যখন আমি কার্সর আনছি তখন কি হচ্ছে, আমার কালারও চেঞ্জ হচ্ছে, আবার আন্ডারলাইন চলে আসতেছে। ক্লিয়ার? তো এতটুকু বুঝতে আসলে কারো ওরকম প্রবলেম হওয়ার মনে হয় কথা না। আমরা যদি আরেকটু দেখি এখান থেকে, ধরুন এই যে ইউএল মানে এলআই গুলো দেওয়া আছে। এবার আমরা আরেকটা সিএসএস লিখি, প্রথম যেটা আমরা ক্লাস ডিফাইন করলাম, এটা না, এটার এলআই আমি ডিসপ্লে লিখি ইনলাইন, তাহলে কি হলো, এটা ইনলাইনে চলে আসলো। আমরা যখন মেনু বার গুলো দেখি, মেনু বার গুলো এরকম থাকে না ইনলাইনে, তাহলে এটা একটা কি ইনলাইন মেনু বলা যেতে পারে নাকি? ধরুন আমরা এই এলআই, সো এটা দেখি ব্যাকগ্রাউন্ড কালার দিলে মানে কিরকম দেখে আর কি, আমি গ্রে করে দিলাম, দিয়ে আমি একটা রিফ্রেশ দিই, তাহলে এটার আন্ডার একটা কালার হয়ে গেল, সুন্দর। যদি আমরা প্যাডিং দিতে চাই, ধরুন এই যে লেখাটা আছে, এই লেখাটা এই যে দেখুন এই পাশে কোনো স্পেস নেই, এই পাশে কোনো স্পেস নেই। আমরা যদি একটু দেখি, যদি আপনাদের একটু, ধরুন আমি এখানে দিলাম যে HTML বা CSS প্যাডিং। ওকে, এবার দেখুন যে সিএসএস প্যাডিং। তো এটার জন্য সবচেয়ে মানে আপনারা যে নিজেরা একটু বস হইতে চান তাহলে অবশ্যই HTML CSS এই দুইটা ট্যাগ একটু ভালো মতো যদি দেখেন এটার ভিতরে যা যা আছে, তাহলে আপনারা মানে নিজেরাই অনেক কিছু জানতে পারবেন। এখানে কি বলা আছে, প্যাডিং ইজ ইউজ টু ক্রিয়েট স্পেস অ্যারাউন্ড অ্যান এলিমেন্টস কন্টেন্ট ইনসাইড অফ এনি ডিফাইন্স বর্ডার। ওকে, এই যে দেখুন দিস এলিমেন্ট হ্যাজ এ প্যাডিং অফ 70 পিক্সেল, এটা 70 পিক্সেলের একটা প্যাডিং আছে এখানে। আমরা যদি আরেকটু দেখি, these CSS padding properties are used to generate space around an element's contents inside of any defined borders. With CSS you have full control over the padding. There are properties for setting the padding for each side and element, top, right, bottom and left. এটা একটু মনে রাখতে হবে। এখানে যেটা বলা আছে টপ, রাইট, বটম, লেফট,
এখন এটা যদি আপনি সহজে মনে রাখতে চান, অর্থাৎ আপনার মানে সিএসএস এর ক্ষেত্রে যদি আপনি সহজে মনে রাখতে চান যে আসলে প্যাডিং, চাইলে আপনি প্যাডিং টপ লিখতে পারবেন, প্যাডিং রাইট লিখতে পারবেন, প্যাডিং লেফটও লিখতে পারবেন, আবার চাইলে একসাথে এটা কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটু মনে রাখতে হবে এই যে এখানকার যে লেখাটা টপ রাইট বটম লেফট। তো এটা মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে যদি আপনি আপনার নিজেকে কল্পনা করেন। আপনার নিজেকে যদি কল্পনা করেন সেখান থেকে আপনি চিন্তা করেন যে আপনার সবার উপরে আছে কি হেড মানে টপ, হেড দেন রাইট মানে ডান হাত, বটম নিচে, দেন লেফট। ওকে, যদি আমরা একটু অন্যভাবে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে আর কি। ওকে, ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে? ডান দিক থেকে ঘুরে। এবার আপনি ঘড়ির দিক বরাবর দাঁড়ান, তারপর প্রয়োজনে আপনি দুহাত মিলিয়ে দিতে পারেন ঘড়ির দিক দাঁড়িয়ে। ওকে, তারপরে আপনি ঘড়ি কাঁটাটা যেদিকে ঘুরতেছে আপনি সেভাবে মিলান। আমার প্রথমে টপ, তারপরে রাইট, বটম, লেফট। সো এভাবে হচ্ছে প্যাডিং এবং মার্জিন যদি আপনি মানে ডিফল্ট ইউজ করেন তাহলে ক্লিয়ার হবেন। আচ্ছা, আমি একটু দেখে যে আপনারা ক্লিয়ার হবেন। এখন হয়তো বা বুঝতেছেন না যে আসলে কি বলতেছি। ওকে, এখানে অনেকগুলো দেওয়া আছে প্যাডিং এমনি ডিফল্ট বোঝানোর জন্য। যদি আমরা একটু এখান থেকে দেখি, যেমন এখানে একটা দেওয়া আছে, এই যে এখন আপনি এটা দেখলে কি বুঝবেন যে আসলে কোথায় কত দেওয়া হলো? দেখলে এরকম কোনো কিছু মনে হচ্ছে না বুঝার আছে, তাই না? যেমন যদি এটা দেখি আমরা, তাহলে এখানে কি আছে? টপ, বটম, লেফট, রাইট। এখানে কি ইউজ আ প্যাডিং শর্ট এন্ড প্রপার্টি উইথ টু ভ্যালুজ, এটা দেওয়া আছে কি 25 পিক্সেল অনলি। তাহলে কি হবে? টপ, রাইট, বটম, লেফট সব জায়গায় কাজ করবে। তো এটা দেখানোর জন্য আমি একটু দেখাই। এখানে প্রথমে আমরা কোথায় ছিলাম? এটা ধরুন আমি এখান থেকে দিতে চাচ্ছি। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, কারণ রেড কালার আর এই গ্রে কালার দুইটা আমাদের জন্য একটু ঝামেলা হচ্ছে। আমরা এটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরুন আমরা হয়তো বা কয়েকটা কালারের নাম জানতে পারি, কিন্তু সিএসএস বলেন আর ফটোশপ বলেন একটা কালার কোড আছে। আপনি কালার কোডটি কোথায় পাবেন? আপনি এখানে আসার পর যদি একটু লক্ষ্য করেন যেখানে দেওয়া আছে কালার পিকার, এখানে যান। তারপর এখানে মানে অনেক কালার কোড আছে। আপনি এখান থেকে যে কালার আপনার পছন্দ হয় আপনি সেই কালার কোডটি, ধরেন আমি এই কালারটা নিব, এই যে এখানে দিলাম, এই ডান পাশে দেখুন নিচে কালারও আছে, কালারের কোড দেওয়া আছে। ওকে, আমরা এখন ব্ল্যাক করে দিছি, আমরা একটু রিফ্রেশ দিই তাহলে এটা ব্ল্যাক হয়ে গেল। ওকে, আমরা যদি এখান থেকে কোনো কালার কোড ইউজ করতে চাই, ধরুন আমি এটা দিব, তাহলে আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করে এখানে ব্ল্যাকের জায়গায় আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে সেভ দিই। এবার দেখি কি ঘটনা ঘটে, কালার চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? আপনি এইভাবে কালার কোড ইউজ করতে পারবেন। এবার আমাদের যেটা দেখার মানে দেখবো আমরা, সেটা হচ্ছে প্যাডিং। এখানে আমরা একটা প্যাডিং ইউজ করতে চাই, সেটা হচ্ছে কোথায়? এখানে। আমি এখান থেকে ধরুন প্যাডিং প্রথমে লিখলাম প্যাডিং রাইট, ধরুন আমি রাইটে 10 পিক্সেল দেবো। ওকে ফাইন, আমি 10 পিক্সেল দিয়ে দিলাম। এবার একটু লক্ষ্য করেন ভালোভাবে যে ডান পাশ থেকে কিন্তু একটু স্পেস নিয়ে নিল, তাই না? ধরুন আমি এবার হচ্ছে রাইট দিলাম, এবার লেফট, আমি লেফট দিলাম। লেফট দেওয়ার পর আমি একটা রিফ্রেশ দিই, তাহলে কি হলো? বাম পাশ থেকেও নিয়ে নিল। দেখুন, বাম পাশ আর এটা হচ্ছে ডান পাশ, মানে লেফট রাইট দুইটা পাশে কিন্তু আমার স্পেস হয়ে গেল। এবার ধরুন আমি একটু উপরে আর নিচে স্পেস চাচ্ছি, রাইট। তো এবার আমি একটু টপ লিখি, এখানে টপ লিখে আমি স্পেস দিয়ে দিলাম। তাহলে কি হলো? আমার প্যাডিং টপ, তারপর হচ্ছে প্যাডিং কি বটম। ধরুন আমি এটাকে আর একটু বাড়িয়ে দিই, এটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দেখি। দেখুন এই যে উপর থেকে একটু নিচে থেকে নিচে আমরা আর একটু বাড়িয়ে দিই, এটাকে ধরুন আমি 50 দিয়ে দিই, দেখি এবার কি ঘটনা ঘটে। প্যাডিং বটম টপ আমরা যদি এখানে দেখি
এখান থেকে ধরুন আমরা এখান থেকে 80 দেখি কি হয়। আমরা এটা দিই, মানে তেমন আমাদের আসলে বোঝা যাচ্ছে না এখান থেকে, তাই তো? আমরা একটা ডিপ নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। আমরা এখানে একটা ডিপ নিলাম, নেওয়ার পর পাশাপাশি আরেকটা ডিপ নিব। আমি দুইটা ডিপ নিলাম। ওকে, আমি ডিপদের একটা ক্লাস ডিফাইন করি। সো ডিপ 1, আর পরেরটা বলে দিলাম যে ডিপ 2। এখানে লিখেই দেই যে ডিপ 1, আর সরি এটা তো ক্লাস ডিফাইন করা হয় নাই, ডিপ 2 ক্লাস ডিপ 2। ওকে, একটা হচ্ছে ডিপ 1 আর একটা হচ্ছে কত, ডিপ 2। আমরা এখানে এবার দেখি ডিপ 1 আর একটা হচ্ছে আমাদের কত, ক্লাস ডিপ 2। ওকে, তো এবার এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি প্রথমটা গ্রে দিলাম, পরে সেম ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে একটা কালার নিয়ে আসি, ধরুন এটার সাথে আমি এটা দিলাম। দুইটা কালার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এদের একটা আমি হাইট বলে দিই। হাইট হাইট ধরুন আমি হচ্ছে 200 পিক্সেল দিয়ে দিলাম, 200। দেন পরেরটারও হাইট সেম কত, 200 পিক্সেল দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ দিই। দেওয়ার পর এবার একটা রিফ্রেশ দিই। এবার আমরা দেখি এই হচ্ছে ডিপ 1 200, এই হচ্ছে ডিপ 2। ওকে, এবার আমরা যেটা চাচ্ছি আর কি, 200 কমিয়ে দিই এখান থেকে 100। এখন এই দুইটা তো নিচে নিচে আসছে, আমরা নিচে নিচে চাইতেছি না, আমরা চাইতেছি পাশাপাশি। সো প্লট আমি লেফট করে দিই, সেম এটা তো আমি প্লট দিই লেফট, এটা রিফ্রেশ দিই। তাহলে এটা কিন্তু দুইটাই কি পাশাপাশি চলে আসলো, ডিপ 1 ডিপ 2। হাইট দেখুন 100 নিয়ে নিছে, কিন্তু ওয়াইড যা মানে ডিফল্ট যেটা ছিল সেটাই নিয়ে নিছে। এখন এখানে মানে ফ্লোট লেফট দেওয়ার পরে এটা কি হলো, পজিশনে গিয়ে একটু দেখুন এটা মানে এটার নিচে বা এটার উপরে আমরা যদি দেখি যে কপি এই লেখা, তাই না? এটা এটার ভিতরে চলে গেছে স্ক্রলগুলো। সেইগুলো আমি একটু পরে দেখাচ্ছি, আগে জাস্ট যে আমার দেখাইতে চাইতেছি। এটা কপ করে দিই। এবার ধরুন আমরা এই যে ডিপ 1 ডিপ 2 এটার ওয়াইথও বলে দিই, যে ওয়াইথ কত হবে বা কিরকম থাকবে। যেহেতু আমরা দুইটা রাখতেছি এখন পাশাপাশি রাখতেছি, সো আমি এখানে ওয়াইথ ধরুন আমি বলে দিলাম 50%, সেম টু সেম। এটাকে যদি আমরা ওয়াইথ বলি, দেখি 50% কি বলে, 50%। তাহলে কি হলো, 50-50 আমার 100 হয়ে গেল। ওকে, এবার এখানে যেটা দেখা মানে যার জন্য আসলে এই ডিপের কাজটা করা, এখানে যে ডিপ 1 লেখা, এটাকে আমরা একটু কাজ করতে চাই। ধরুন এই যে ডিপ 1, এখানে আমরা একটা প্যাডিং দিব। এবার সো প্রথমে প্যাডিং রাইট না দিয়ে প্রথমে দিই লেফট, লেফট আমি লেফট থেকে ধরুন 50 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে এখানে দেখুন এখন কি হলো, এটা 50 দিকে গেল আর এদিক থেকে এটা নিচে সরে আসলো। তাহলে এটা এটা কিন্তু একটা মানে প্রবলেম বলতে পারি আমরা, জাস্ট লাইক। ধরুন এবার আমরা যেটা করবো এখানে, আমি 200 আমি এটাকে 400 সরি 400 পিক্সেল, আর এখানে এটাকেও 50% না রেখে এটা কি করবো 400 পিক্সেল করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখি আমরা রিফ্রেশ দিই, দেখুন আচ্ছা 400 মানে অনেক নিতেছে। তো আর একটু এটাকে একটু প্যাডিং
প্যাডিং লেফট, সরি আমি প্যাডিং লেফটটা পরে কাজ করাইতেছি, অফ করে রাখি, কমেন্টিং করে রাখলাম, রিফ্রেশ দেই। এবার মানে 400 মানে অনেক, তো আমরা 400 না লিখে এখানে 200 দিতে পারি, দেন এখানে 200 দিই। এবার দেখি কি হয়। সো 200 200 নিয়ে নিল পাশাপাশি। তো এবার ধরুন আমি এখানে এটাকে এবার পেডিং ওপেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। আমি পেডিংটা ওপেন করে দিলাম, আমি পেডিং দিলাম কত 50, একটু সহজে বুঝাই। পেডিং 50 মানে কি হবে, আমাদের এই লেখাটা এদিকে চলে আসার কথা তাই না, কিন্তু দেখি আমরা কি ঘটনা ঘটে। লেখা ঠিকই আসছে, সাথে আমাদের পাশে যে ট্যাবটা ছিল সেটা নিচে চলে আসছে। এর কারণটা হচ্ছে যে এখানে যখন ও এখান থেকে জায়গাটা নিচে নিয়ে, ও এক ধরনের বলা যায় যে ওই যে আমরা জোর করে যে জমি দখল বলে না মানুষ, ধরেন ওরকম আর কি, যে জমি জোর করে দখল করলো আর কি। এই যে জোর করে মানে ও আরো 250 পিক্সেল ভিতরে নিয়ে নিল, যার কারণে ও আর ওর স্থলে থাকতে পারলো না, মানে ওর জায়গায় নাই, ও নিচে চলে আসলো। তো এখন ধরেন আমি এটাকে পেডিং না লিখে মার্জিন লিখি, দেখি কি ঘটনা ঘটে। এবার মার্জিন লেখার পরে এখন কি ঘটলো, এখন ঘটনা ঘটলো যে ও ওর জায়গা থেকে মানে ও বাম পাশ থেকে ছেড়ে দিছে, যে ডিপ ছিল আমাদের ডিপ, এই ডিপ বাম পাশ থেকে এই মার্জিন ছেড়ে দিছে। সো বাম পাশ থেকে তাইলে যখন আপনি কোনো ডিপকে মার্জিন দিবেন তখন ওই ডিপ তার জায়গা থেকে মার্জিন মানে অতটুকু জায়গা ছেড়ে দিচ্ছে। কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কাকে মার্জিন দিব। ধরুন আমি এখান থেকে এই মার্জিনটাকে যদি নিয়ে নেই, এবার ডিপ 1 তাই তো, দেন আমরা এখানে মার্জিন দিব, এখানে একটা ধরুন ডিপ 1 এর ভিতরে একটা এই ট্যাগের ভিতরে আমি মার্জিন দিতে চাচ্ছি তাই না, কোথায় আমাদের ডিপ 1 এটা। সো আমি এটাকে এই ট্যাগ বলে দিই এ, ধরুন এই ডিপ 1টাকে আমি এই ট্যাগের ভিতরে নিয়ে আসলাম। আসলে ডিপ 1 কিন্তু আমার এই ক্লাস কাজ করতেছে, এটা এটা কিন্তু জাস্ট টেক্সট, এটা যে কোনো টেক্সট, এনি টেক্সট। আবার মনে করেন যে এই টেক্সট নিয়ে ওখানে কাজ করতেছি। এবার দেখি তাই এই, এবার আমরা ডিপ 1 একটা প্যাডিং দিব, এটা এখানে থাক। ধরুন আমি প্যাডিং দিতে চাচ্ছি লেফট, লেফট দিব। লেফট দেওয়ার জন্য আমরা যখন এখানে 50 লিখব 50 পিক্সেল, তাহলে কি হইতেছে আমার এই দিক জায়গা সরে যাচ্ছে, দেখুন এই দিক জায়গাটা বেড়ে যাচ্ছে, এটা ঠিকই স্পেস নিতেছে। সো যখন আমরা এখানে 50 দিব তখন এখান থেকে তার অরিজিনাল যে মানে ওয়াইড সেখান থেকে 50 যেটা প্যাডিং দিব সেটা কমিয়ে দিলাম, তাহলে এখন কি হলো এই 50 আর এখান থেকে মানে 150, তাহলে টোটাল কত হলো 200। তার মানে জায়গা ঠিক আছে, সে বাড়তি কোনো কিছু নেয়নি। দেখুন এবার জায়গা ঠিক আছে। যদি আমরা এবার প্যাডিং দেই হচ্ছে টপ, প্যাডিং আমি টপ দিলাম, ধরুন টপ থেকে আমি 50 দিয়ে দিই। এবার রিফ্রেশ দিই, তাহলে কি ঘটনা ঘটলো যে ও টপ থেকে 50 নিয়ে নিল, কিন্তু নিচে কি হলো অটোমেটিক্যালি এটা বেড়ে গেল। যদি আমরা বটম দেই, এবার এখানে বটম লিখি আমি, বটম থেকে আমি 50 দিলাম। এবার লক্ষ্য করি তাহলে আরো নিচে যাবে তাই তো, দেখুন ও আরো নিচে গেল। দেন যদি এবার আমরা প্যাডিং রাইট দিই, আমি রাইট থেকে আরো 50 দিই, তাহলে কি হবে এবার পাশের জন্য আর থাকতেছে না জায়গায়। ক্লিয়ার? তাহলে এবার আমাদের কি করতে হবে লক্ষ্য করেন, যদি আমরা এভাবে প্যাডিং দিলাম তখন আমি যখন রাইটে 50 দিছি তাহলে আমার হাইট আর এটা থাকতেছে না, হাইট তখন কি হবে 0, আর এখান থেকে আরো 50 কমে যাচ্ছে। দেখি এবার কি ঘটনা ঘটে। এবার ক্লিয়ার আছে তাইলে নাকি? এখন ধরেন আমি এই যে এত লেখা লিখলাম মানে
পেডিং, লেফট, রাইট, টপ সবকিছু লিখলাম না। আমি মানে এতবার না লিখে যদি আমি একবার লিখতে চাই, আমি এটাকে রিমুভ করে দিই। এখান থেকে লেফট রিমুভ করে দিয়ে আমি শুধুমাত্র 50 মানে প্যাডিং 50 রাখলাম। আমার কোনো চেঞ্জ আছে? নাই, যা ছিল তাই আছে। তার মানে আমি শুধুমাত্র পেডিং লিখলে, যখন শুধু পেডিং লিখে এটা দিব, তাহলে কি হবে, ও তখন কি হবে, রাইট মানে টপ, রাইট, বটম, লেফট চারটাই কাজ করতেছে। আর যদি আমি চাইলাম যে না আমি মানে শুধু পেডিং লিখে এক 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 জায়গায় এক একটা দিব, ধরুন এটা আছে কি টপ, আমি টপে এটা দিলাম। তারপর আছে কি রাইট, রাইটও আমি 50 পিক্সেল রাখলাম। তারপরে নিচে আছে বটম, বটমে আমি দিলাম হচ্ছে ধরুন 30। তারপর আছে লেফট, লেফটে ধরুন আমি দিব হচ্ছে 10। ওকে, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এটা হচ্ছে কি অফ, আর এটা হচ্ছে রাইট, দেন বটম হচ্ছে লেফট। এবার যদি আমরা একটা রিফ্রেশ দিই, চেঞ্জ দেখতে পারবো। এই দেখুন এদিক থেকে এদিক কমে আসছে, কিন্তু ক্লিয়ার, এদিক থেকে এদিক কতটুকু কমে আসছে। এটা ছিল টপ, টপ থেকে আমরা যদি কমিয়ে দিই, এবার ধরুন আমি টপ থেকে হচ্ছে 20 পিক্সেল দিলাম। ওকে, এখানে হাইট এটাতে কিছু রাখলামই না, লেখলামই না হাইট, মনে করেন কোনো হাইট লেখা দরকার নেই আমার। তাহলে আছে এবার ঠিক মতো। দেখুন আমার লেফট থেকে কম মানে কম দেওয়া ছিল, সো লেফট থেকেও কমই নিছে। এ হচ্ছে হাইট, এ হচ্ছে বটম। হাইট কত আছে 20, বটম আছে কত 30, তাহলে বটম থেকে একটু বেশি আছে। আর যদি দুইটি আমরা মাঝ বরাবর রাখি, তাহলে মাঝ বরাবর। দেন পরে যদি আমরা লেফট অ্যান্ড রাইট অর্থাৎ সবই যদি 30 করে দিই, ধরুন আমি সব 30 করে দিলাম। এখন ওকে, তো এখন এখান থেকে আমাদের হাইট যেটা দেওয়া আছে, হাইট ওয়াইড কত দেওয়া আছে 100, আর আমাদের লেফটের নিচে কত 30, আর এখানে নিচে কত 30। এবার ধরো আমি এখান থেকে ওয়াইড রিমুভ করে দিই, দিয়ে এবার একটা রিফ্রেশ দিই, তাহলে এটা বুঝতে পারবেন যে এটা মিডিলে আছে না কোথায় আছে। এবার দেখুন এবার এটা কোথায় আছে, বরাবর মিডিলে আছে। তো প্যাডিং এর এই হচ্ছে, আপনি প্যাডিং দিয়ে যে কোনো স্পেস দিতে পারবেন। আর যদি মার্জিন ধরেন আমি এই যে এটাতে মার্জিন দেবো, এই ডিপটা থেকে এই ডিপটা তো মানে একদম পাশাপাশি লেগে আছে একটার সাথে একটা, এখানে কোনো দুইটার মাঝখানে কোনো স্পেস নাই। তো এই দুইটার মাঝখানে যখন আপনি স্পেস দিয়ে জানবেন দিতে চাইবেন, তখন কিন্তু কার প্যাডিং কাজ করবে না, যেটা দুইটা আলাদা আলাদা ডিপ। তো তখন এখানে ধরুন আমি সেকেন্ড ডিবে অথবা ফার্স্ট ডিবে যে কোনো একটা ডিবে, যদি আমি ফার্স্ট ডিবে লিখি মার্জিন রাইট, মানে ডান পাশ থেকে আমি 10 পিক্সেল মার্জিন নিচ্ছি, অর্থাৎ তার থেকে আমি 10 পিক্সেল সরে যাচ্ছি, এটার সাথে আর আমি লেগে থাকতেছি না। তাহলে কি হবে, D1 মার্জিন হাইট, সরি মার্জিন রাইট, মার্জিন রাইট 10 পিক্সেল। এবার যদি আমরা একটা রিফ্রেশ দেই, দেখুন ওর থেকে স্পেস নিয়ে নিছে অটোমেটিক্যালি। যদি আমরা টুতেও সেম কাহিনী লিখি, এখানে এসে যে মার্জিন লেফট, তুমি লেফট থেকে মার্জিন নাও আরো 10 পিক্সেল, তাহলে আমার এখন টোটাল মার্জিন হবে কত, এখান থেকে 10 আর এটাতে এটা নিবে বাম থেকে 10, তাহলে টোটাল কত 20। দেখুন ও আবার আরো 10 চলে গেল, ডিপ আর ওইদিকে চলে গেছে। তো এভাবে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। ওকে, আর যখন কোনো ডিপ পাশাপাশি রাখতে চাইতেছেন তখন ফ্লোট লেফট, তাহলেই তারা পাশাপাশি থাকতেছে। তো মোটামুটি আমার মনে হয় না এটা নিয়ে আর কোনো ঝামেলা আছে। আমরা এই যে এতক্ষণ যে সিএসএস দেখলাম, এটা হচ্ছে কি ইনার সিএসএস। এবার একটু আমি জাস্ট টেবিলের ধারণাটা দিয়ে দিচ্ছি আপনাদের। আরেকটা আছে কি পজিশন, যখন কোনো লেখার আমরা মানে পজিশন দেই, যদি একটু পজিশন দেখি,
আমি এখানে গিয়ে দেখি এখান থেকে সহজে আসে কিনা। তো এটাই আসতেছে। এখানে দেখুন যে সিএসএস লেআউট দ্য পজিশন প্রপার্টি, the position property specifies the type of positioning method used for the element static, relative, fixed, absolute or sticky। একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে ফিক্সড। ফিক্সড মানে আমরা এমনি সহজে বুঝি, ফিক্সড মানে কি, মানে একদম লেগে থাকা। আপনি কোনো জায়গায় ফিক্সড হয়ে গেলেন মানে কি, আপনি এটার জন্য নির্ধারিত। তো এখানেও ফিক্সড মানে আপনি ওখানেই ফিক্সড হয়ে গেলেন, সেখান থেকে আপনি আর চাইলেও লড়তে সরতে পারতেছেন না, এটা হচ্ছে ফিক্সড। ওকে, এখানে দেখুন দেওয়া আছে মোটামুটি পজিশন প্রপার্টিজ। আরো মানে যদি বিস্তারিত জানতে চান এখান থেকে এলিমেন্টস আর দেন পজিশন ইউজিং দ্য টপ, বটম, লেফট অ্যান্ড রাইট প্রপার্টিজ। হাউএভার দিস প্রপার্টিজ উইল নট ওয়ার্ক আনলেস দ্য পজিশন প্রপার্টি ইজ দ্য সেট, মানে ইজ সেট ফার্স্ট। কি কি দেওয়া আছে, স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড আর হচ্ছে অ্যাবসলিউট অ্যান্ড স্টিকি। এবার স্ট্যাটিক কি, HTML এলিমেন্ট আর পজিশন স্ট্যাটিক আমরা আসলে তো বিস্তারিত এখন যাচ্ছি না। দেখুন স্ট্যাটিক এলিমেন্টস আর নট এফেক্টেড বাই দ্য টপ, বটম, লেফট, রাইট প্রপার্টিজ। এটা আপনার ওইদিকে কোনো কিছু ঝামেলা করতেছে না। এটার কল করার সিস্টেম জাস্ট নর্মালি পজিশন স্ট্যাটিক, তারপরে আছে রিলেটিভ, দেন পরে আছে কি ফিক্স, মানে আমি আগে বললাম যেটা একদম মানে আপনি ফিক্সড করে দিলেন, সেখান থেকে যাবেও না লড়বেও না কিছুই না। তারপরে আছে হচ্ছে অ্যাবসোলুট। এই যে দেখুন অ্যাবসোলুট, এটা বুঝে দিছে এলিমেন্ট উইথ পজিশন অ্যাবসোলুট ইজ পজিশন রিলেটিভ টু দ্য নিয়ারেস্ট পজিশন instead of position relative to the viewport like fixed। মানে অ্যাবসলিউট অ্যাজ লাইক এ আপনার রিলেটিভের ভিতরে ফিক্সড এর মতো কাজে। এখানে কি দেওয়া আছে দেখুন, div element has position relative আর এটা হচ্ছে কি অ্যাবসলিউট। ফুল যেটা আছে এটা হচ্ছে রিলেটিভ আর এখানে কর্নারে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে কি অ্যাবসলিউট। এখানে দুইটা আমরা যদি একটু দেখি এটাকে একসাথে দেখুন, কোডটা দেখাই তাহলে সহজে বোঝা যাবে। এখানে একটা ডিপ নেওয়া হয়েছে, এটা হচ্ছে ডিপ, এটা ডিপ ক্লোজ করছে আর এই ডিপের মধ্যে অ্যাবসলিউট একটা মানে ডিপ। তো অ্যাবসলিউটের ক্ষেত্রে আবার এখানে আমরা বলে দিছি এটার পজিশন কোথায় হবে না হবে, তো ওইখানে গিয়ে এটার পজিশন ফিক্সড হলো। আমি একটু নরমালি এটাতে দেখাই দিতেছি যাতে আপনাদের আরেকটু ক্লিয়ার হয়। তারপরে আছে স্টিকি। স্টিকি নিয়ে আপনাদের অত বেশি লাগবে না। যেমন স্টিকি মানে হচ্ছে এই যে দেখুন, এই যে আই এম স্টিকি মানে এ হচ্ছে স্টিকি। আমরা অনেক সময় দেখি না যখন আমরা কোনো ওয়েবসাইটে সার্চ করি, ওকে, তখন আমরা যখন স্ক্রল করি, স্ক্রল করে যখন আমরা নিচে যাই তখন সাথে সাথে কি হয়, মেনু বারটি উপরে স্ক্রল আকারে চলে আসে। এই যে যখন আমি স্ক্রল করতেছি, এই যেটা এটাকে বলা হয় স্টিকি। এই যে পজিশন স্টিকি দেওয়া আছে এখানে। তো এই যে স্টিকি, এটার কাজ কি হবে, কোথায় কাজ করবে না করবে, টপ, জিরো, ব্যাকগ্রাউন্ড, কালার, বর্ডার সবকিছু দেওয়া আছে। ওকে, আর এটা হচ্ছে একটা ইমেজ যদি আমরা বলি, দেন এখানে মানে পজিশন কিভাবে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে টপ, লেফট, সেন্টার, টপ রাইট, টপ বটম রাইট, বটম লেফট। এখন এটা হচ্ছে আপনাদের জন্য থাকতেছে কাজ, মানে এখানে বলা আছে যে ট্রাই ইট এক্সাম্পল, যদিও এটার মানে কি বলে, এটা যদি আপনারা খুঁজেন এটার ভিতরে তাহলে এটাও পাবেন যে একটা ইমেজের কোথায় টপ, রাইট, সেন্টার, লেফট করবেন সেটা এখানে দেওয়া আছে। আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন এটা। এখানে আমাদের যাওয়া দরকার নেই। আচ্ছা আমি এখান থেকে এটা দেখাচ্ছি। এটা তো দেখলাম আমরা, সরি। প্রথমে যাবো হচ্ছে ফিক্সড। ধরুন এখানে কি দেওয়া আছে, এখানে একটা ডিপ ফিক্সড বলা আছে। আমি একটু দেখি এখান থেকে,
এখানে আসলাম। ওকে, আমরা এটাকে নিয়ে রাখলাম, এখানে যা ছিল লাইক হুবাহুব নিলাম। সেখানে কি বলা আছে, পজিশন ফিক্সড আর বটম রাইট এগুলো দেওয়া আছে, সো আমরা এত কিছু নেব না। এখান থেকে ধরুন আমি শুধু পজিশনটা নিতে চাই, তো পজিশন নিতে গেলে আমাকে আর অনেক কিছু কি করতে হবে লাগবে, নাহলে আমি বুঝবো কি হবে আসলে পজিশন ফিক্সড না ফিক্সড না। আমি এখানেই ধরুন ফ্লোটের এখানে আমি লিখে দিই, ফ্লোট না লিখে পজিশন লিখলাম যে ফিক্সড ফিক্সড, ওইটাকে সেভ করে দিলাম। ওকে, আর এটার হাইট 500 পিক্সেল করে দিই। ওকে, এবার দেখেন যখন আমি স্ক্রলও করতেছি বা কিছু করতেছি, আমার উপর মানে প্রথম ডিপ 1 যেটা, সেটা কিন্তু ফিক্সড, মানে সেটাকে আমি যেখানে দিয়েছি ও সেখানেই ফিক্সড আছে, ডিফল্ট যেখানে ছিল ও সেখানেই আছে। দেখুন আমার এমনি অন্য কিছু স্ক্রল করতেছি কিন্তু ও কিন্তু যাচ্ছে না। এটাকে যদি আমি একটু লড়াইতে চালাইতে চাই আর কি, ধরেন আমি এটাকে একটু ডানে বামে মুভ করবো এই ডিপটাকে, তাহলে আমি এখান থেকে বলে দিই টপ। ওকে, শুধু টপ বললাম, টপ বলার পর আমি বললাম যে টপ থেকে তুমি 100 পিক্সেল, দেন হচ্ছে লেফট, ধরুন আমরা লেফট, লেফট না দিয়ে আমি রাইট দিই, সো রাইট, রাইট থেকে 0 পিক্সেল দিই। এবার একটা রিফ্রেশ দিই, টপ রাইট। আচ্ছা, ও সরি আমি কোনটা দিছি, ডিপ 1। এবার দেখুন এটা কোথায় আসলো, এটা রাইটে চলে আসছে। আর যখন আমরা স্ক্রল করতেছি এটা আমার রাইটই থাকতেছে। যদি আমরা এটা নিচে রাখতে চাই, বটম, টপে রাখবো না, তাহলে আমরা এখান থেকে এটাকে ধরুন আমি বটম বলে দিই, সো বটম আমি 0 করে দিই, 0 করে দিলাম। এবার এটা রিফ্রেশ দিই, তাহলে কি হবে, ও নিচে চলে গেল, আর রাইট থেকে 0। যখন আমি এটাকে কোথায়, তাহলে এটা আসলে কোথায়, টপ বটম, তাহলে আমরা লেফট নিতে রাখবো, নিতে পারবো এটাকে, অবশ্যই পারবো, তাই না? লেফট নিতে গেলে আমাদের কি করতে হবে, বটম 0 আছে, শুধুমাত্র এখান থেকে লেফট 0, তাহলে এটার পজিশন কি হবে, চেঞ্জ। ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো জায়গায় চাইলে নিতে পারতেছি। ধরুন আমি এটাকে এবার হচ্ছে টপে রাখবো, সো আমি টপ লিখে দিই, তাহলে এটা কোথায় রাখবে, টপ। তারপরে হচ্ছে এটাকে এবার যদি রাইট লিখি, এখানে রাইট, রিফ্রেশ দেই, তাহলে আমি চাইলে আমার মানে চার কোণে দিয়ে টপ রাইট টপ লেফট বটম রাইট বটম লেফট নিতে পারতেছি। ইভেন সেন্টারে রাখতে চাইলেও আমরা সেন্টারে কি রাখতে পারতেছি। তো এইভাবে হচ্ছে আপনি যে দেখলাম যে একটা ইমেজের উপরে, সো সেক্ষেত্রে আপনাকে লাগবে কি, পজিশন একটু চেঞ্জ করা লাগবে। পজিশনে কি রাখবে, যেটা আমরা দেখছিলাম একটু আগে, এখানে রিলেটিভ আর অ্যাবসোলিউট, এখানে দুইটা পজিশন দেওয়া আছে, একটা দেওয়া আছে কি রিলেটিভ আর একটা দেওয়া আছে অ্যাবসোলিউট। আমরা এটাকেই আমি হুবহু নিয়ে নিই, এখান থেকে আমি এটাকে কপি করলাম। ওকে, কপি করার পরে আমি ধরুন এখানে রাখলাম। ক্লিয়ার? রাখার পর আমি ওদের কোডটাকে আপাতত নিয়ে আসি, তারপর আপনাদের একটু দেখাই দিতেছি। এই যে এটা, আমি এটাকে নিয়ে আসলাম, এনে এখানে রেখে দিলাম। ওকে, এখান থেকে আমাদের হাইট যেটা দেওয়া ছিল একটু কমিয়ে দেই, যেমন আমি হাইট 10 পিক্সেল দিয়ে দেখাবো। তারপর হচ্ছে এবার এটাতে আসি, এটা হচ্ছে রিলেটিভ আর এটা হচ্ছে অ্যাবসোলিউট। এবার রিলেটিভের পজিশন তো রিলেটিভ দেওয়াই আছে, দেন ওয়াইড হাইট সবকিছু ওদের মতো করে দেওয়া আছে। আমরা একটু জাস্ট রেজাল্টটা দেখি যে কি আসে। ওকে, এতটুকু হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তো এর ভিতরে দেখুন এটা রিলেটিভ দেওয়ার কারণে মানে আমাদের হচ্ছে রিলেটিভ
দেন দিস ইজ ডিভ এলিমেন্ট পজিশন, মানে ওদের লেখাগুলো যা ছিল, আর এটা তো আমাদের ফিক্সড যেটা ছিল সেটা ফিক্সড আকারেই আছে, আমরা ফিক্সড আকারে রাখতে চাচ্ছি না, সেটা একটু মানে আপাতত বন্ধ থাক, আমরা এটাকে অফ করে রাখি, বন্ধ করে রাখলাম, এটাকেও বন্ধ করে রাখি আপাতত। ওকে, দেন আমরা এবার একটা রিফ্রেশ দিই, তাহলে ওকে ফাইন। এবার ধরুন আমরা এই যে নিচেরটা, এটা কিন্তু একটা ডিব, এই ডিবির ভিতরে এটা একটা ডিব, তো আমরা চাইলে এই ডিবির ভিতরে মানে কাজ করতে পারি। ওকে, এই যে অ্যাবসলিউট যেটা দেওয়া আছে, আমি এটার আগে কোডটা দেখি। আমার প্রথম কোড হচ্ছে কোনটা, প্রথম ডিব হচ্ছে এটা, তারপরে এটার ভিতর হচ্ছে এই অ্যাবসলিউট ডিব, দেখুন এটা, আর প্রথম আছে এটা, তাই না? তো এর ভিতরে এই যে রিলেটিভ, এই রিলেটিভ ডিবের ভিতরে মূলত আমরা এই ডিপ রাখলাম, এই ডিপের এবার পজিশন বা এই ডিপটা কোথায় হবে সেটা আমরা এখান থেকে সিএসএস দিয়ে বলে দিলাম যে এটা টপ, টপ থেকে 8 পিক্সেল, দেন রাইট আর ওয়াইড হাইট। আমরা এবার টপ মানে রাইটে না রেখে আমরা এটাকে যদি লেফটে রাখি, ধরুন আমি লেফটে দিয়ে দিলাম, আমি 80 পিক্সেল না দিয়ে আমি এটাকে 20 পিক্সেল দিলাম, এবার রিফ্রেশ দিই, তাহলে কি হলো, এটা এখানে চলে আসলো। বাট আমি যদি স্ক্রল করি, এটা এটার সাথে সাথে স্ক্রল হচ্ছে, এটা কিন্তু ফিক্সড না। বাট ফিক্সড কোথায়, যদি আমরা ফিক্সড চিন্তা করি, লাইক ফিক্সড হচ্ছে ও রিলেটিভের ভিতরে ফিক্সড, আমি স্ক্রল করার সাথে সাথে কিন্তু রিলেটিভের সাথে সাথেই যাচ্ছে, মানে রিলেটিভ ডিবের ভিতরে যেখানে আছে সেখানেই থাকতেছে। যদি আমরা এখান থেকে এটাকে আরো একটু নিচে দেই, আমি 80 পিক্সেল দিই, তাহলে কি হবে, এটা নিচে নামবে, নিচে নামতেছে। তো মোটামুটি এ হচ্ছে মানে অ্যাবসোলিউট, রিলেটিভ, আর বাকি যেগুলো আছে স্ট্যাটিক, ফিক্সড তো আমি দেখাই দিলাম। আর মানে স্টিকি যেটা, সেটা আসলে যখন আমরা কোনো মেনু বার দেখি, আমরা মানে যখন আমরা স্ক্রল করি, এই যে স্ক্রল করলাম না আমরা, এখানে যদি কোনো একটা মেনু বার, ধরুন সাপোজ এটা একটা মেনু বার, তো এটা যদি আমরা স্ক্রল করতাম সাথে সাথে আমরা যেখানে শো করাইতে চাই, তখন আমরা এটাকে স্টিকি হিসেবে নিতে পারি। ক্লিয়ার? ধরেন আমরা এই যে এটা আছে, আমরা যদি এটাকে নিতে চাই, একটু দেখাই দিই এখান থেকে, অ্যাবসোলিউট ইজ স্টিকি, আমার দরকার এতটুকু, তাই না? এখান থেকে ইউএল ক্লাস মেনু, আমাদের এই যে মেনু ক্লাস যেটা দেওয়া আছে, নট আইডি ক্লাস, আমরা যদি দেখি এটা আসলে কি মানে কাজ করে কতটুকু। এবার দেখুন এটা আমার অলরেডি স্টিকি হয়ে গেছে, কিন্তু এখন একটু প্রবলেম হচ্ছে, এটা এই রিলেটিভের নিচে চলে গেছে, তাই না? কিন্তু আমার তো আসলে এই যে এটা কিন্তু অলরেডি স্টিকি হয়ে গেছে, দেখুন ফাইন। এখন এটাকে কি দরকার, যেটা মানে জেড ইন্ডেক্স, যেটা আমি জানি না আপনারা আবার এটা বুঝতেছেন না বুঝতেছেন, দেখি এবার কি হলো। এবার দেখুন এখানে তো আমার মানে যেটা লেখা আছে সেটাই কিন্তু সবার উপরে মানে ফার্স্টে থাকতেছে, তাই না? সরি, আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি নাকি, আমি ব্যাকগ্রাউন্ড কালার অফ হোয়াইট দেবো, সেটা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসলাম। ওকে ফাইন, এখন একটু বুঝতে সুবিধা হবে, তাই না? তো এইভাবে হচ্ছে আপনি এই পজিশনগুলো দিতে পারবেন, আসলে এগুলো দেখানো আমার মেইন উদ্দেশ্য না, আপনাদের জাস্ট ধারণা দেওয়া এগুলো, তাহলে আপনারা একটা যে কোনো একটা ডিজাইন করতে পারতেছেন, ইমেজ নিতে পারতেছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা, যেমন আমাদের অলরেডি দুইটা ফাইল কিন্তু আছে এখানে, একটা হচ্ছে কি ইন্ডেক্স আর একটা হচ্ছে HTML CSS, যেটাতে আজকে আমরা কাজ করতেছি হচ্ছে কি HTML CSS। আমরা ইন্ডেক্সে ধরেন লিঙ্ক করাতে চাই, সাপোজ এখানে হোম দেওয়া আছে, আমরা যদি ইন্ডেক্সে লিঙ্ক করাতে চাই, তাহলে এখানে লিখে দিব কি ইন্ডেক্স ডট HTML, মানে যেখানে আছে আর কি, সেভ দিয়ে দিলাম, দিয়ে এবার যদি আমি রিফ্রেশ দেই, এখানে যদি ক্লিক করি আমি, তাহলে কি হবে, আমার ইন্ডেক্স ওপেন হইতেছে, দেখুন, তার মানে আমার লিঙ্ক হয়ে গেল। কিন্তু তারপরে আমরা দেখবো হচ্ছে একটা
ইমেজ কিভাবে আমরা মানে ভিউ করতে পারি এখানে, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সাপোজ আমি অ্যাবসলিউট টেক্সটের ভিতরে একটা ইমেজ দিতে চাই, তো আমি এটার ভিতরে একটা ইমেজ শো করাবো। তার জন্য আমি একটা ইমেজ লিখলাম, লেখার পর এখানে এবার দেখুন এসআরসি সোর্স, ও তো সোর্স খুঁজছে যে আপনার ইমেজ কোথায়, আমাকে তো ইমেজ দেখান, আমার কাছে তো ইমেজ নেই। তাহলে আমি দেখি আমার কাছে কি ইমেজ আছে, আমি একটু ইমেজে যাই। ধরুন এখানে একটা ইমেজ আছে, দেখি এটা কি আছে। আমি নকিয়াটা নেই, এটাকে নিয়ে এখানে রেখে দিলাম আপাতত, পেস্ট। দেন আমি এটার নেম চেঞ্জ করে দিই, আমি 1 দিয়ে দিলাম আপাতত, লাইক 1.jpg। এবার এখানে যদি আমি লিখি যে সোর্সের ভিতরে 1.jpg, দেন সেভ দিয়ে দিলাম, দিয়ে এবার একটা রিফ্রেশ দেই। ওয়াও, কত বড় ইমেজ চলে আসছে দেখুন, মাশাআল্লাহ। এখন ইমেজের সাইজ বড়, যার কারণে ও বেশি বিশাল জায়গা নিছে, কিন্তু আমরা তো আসলে এত জায়গা দিতে পারতেছি না। সো আমি এখানে বলে দিলাম যে ওয়াইড 200 200, দেখি কি করে। এবার ঠিকঠাক মতো নিতেছে, তাই না? সব এবার এতটুকু নিয়ে নিল। তো এ হচ্ছে আপনি ইমেজের ওয়াই থেকে না বলে দিতে পারেন, অথবা স্টাইল দিয়ে বলে দিতে পারেন। যদি আমরা এইভাবে না বলি, সো স্টাইল দিয়ে বলি, তাহলে স্টাইল দিয়ে আমরা কি বলতে পারি যে ওয়াই কত হবে, আমি আরেকটু কমাই দিই 100 পিক্সেল। হাইট বলে দিতে চাইলে আমরা হাইটও বলে দিতে পারবো। হইলো? তাহলে আমরা ইমেজ নিতে পারলাম নাকি? আমরা বুঝতে পারলাম যে একটা ইমেজ আমরা কিভাবে নিতে পারি, বা একটা ইমেজ আমরা কিভাবে কাজ করাইতে পারি। তারপরে হচ্ছে আমরা দেখি এবার আরেকটু টেবিল, আমি টেবিল দেখাই, আর টেবিল দেখাই কিন্তু শেষ করব। দেন টেবিল দেখানোর পরে এখানে আমরা টেবিল নিলাম, টেবিল নেওয়ার পরে আমরা একটা টি হেড নেই, টি হেড আপাতত থাক, টি হেড নিব, নেই, দরকার আছে আর কি। দেন টিআর, টিআর মানে হচ্ছে টেবিল রো। ওকে, টেবিল রো এর ভিতরে এবার আমরা টি এস মানে টেবিল হেড। তো প্রথম ধরুন আমি দিলাম সিরিয়াল, ক্লিয়ার? দেন পরে আরেকটা টিএস লিখবো, তবে অবশ্যই এটা কি এর ভিতরে লিখতেছি আমরা, টিআর মানে টেবিল রো এর ভিতরে লিখতে হবে। এটাকে আমি ক্লোজ করি। সিরিয়ালের পরে আমি লিখে দিলাম নেম, ক্লোজ। দেন স্টার্ট টি হেড, নেমের পরে ধরেন আমি দিলাম যে ইমেল। ওকে, দেন পরে আরেকটা মানে আমি নেই টিএস, নেওয়ার পর এটাকে লিখে দিলাম অ্যাকশন। ওকে, তাহলে এটা গেল টি হেডের ভিতরে। পরে আমরা লিখবো হচ্ছে টি বডি, লেখার পর এখানে আবার আরেকটা রো নিব, সো রো নিলাম, নেওয়ার পর এটার ভিতরে টেবিল ডাটা দিব। প্রথম সিরিয়াল 1, ওকে। দেন পরের সিরিয়াল ধরুন আমি একটা যে কোনো একটা নেম, আমার নামে আমি দিয়ে দিলাম। ওকে, পরে চাইতেছে কি ইমেল, সো আমি ইমেল এখানে দিয়ে দিই। পরে চাইতেছে অ্যাকশনে যে কোনো কিছু থাকতেই পারে, লাইক এডিট বা ডিলিট। ওকে, এভাবে এবার একটু এটা দেখি, দেন পরে আসতে দেখবো। রিফ্রেশ দিলাম, একটু স্ক্রল করে যদি আমরা নিচে আসি, এই যেখানে আমরা টেবিলটি দেখতে পাইতেছি। ক্লিয়ার? এবার আমরা একটু 100% চলে আসি। হ্যালো ভাইয়া, হ্যাঁ, শিওর। প্রথম টেবিল টেক নেওয়ার পরে তার উপরে যেরকম এএসএল নেম ইমেইল এটা হচ্ছে তাহলে টিএইচ ট্যাগের ভিতরে, তাই তো? এটা আপনি চাইলে টিএস বাদেও লিখতে পারেন, ওটা টিএস এর ভিতরেই লিখতে হবে, এরকম কোনো ম্যান্ডেটরি ফিল্ড না। তাহলে ওটা কিসের ভিতর, মানে টি এর ভিতর?
টি আর সবসময় টি আর এর ভিতরে লিখতে হবে, তো এটা ম্যান্ডেটরি। টি আর, এই যে আমরা যখন কোনো রো লিখতেছি সেটা হচ্ছে টি আর। হুম। এখানে যখন টি আর গুলো লিখছি তখন টি আর এর ভিতরে লিখছি, টিডি লিখছি আমরা টি আর এর ভিতরে লিখতেছি। আপনি টিএইচ দিলে সুবিধাটা হচ্ছে কি একটু বলি, টিএইচ হচ্ছে কি হেড। যখন আমি হেড দিই দেখুন এখানে এটা হচ্ছে উপরটা হচ্ছে আমার হেড আর নিচেরটা হচ্ছে কি আমার ডাটা। তো দুইটার ভিতরে অলরেডি আমরা পার্থক্য কিন্তু দেখতেছি, একটা লেখা হচ্ছে বোল্ড আর একটা লেখা নর্মাল। কিন্তু এটার জন্য কিন্তু আমি কোনো সিএসএস বলি নাই যে এটা বোল্ড হও এটা নর্মাল হও, হুম। এটা ডিফল্টই কিন্তু নিয়ে নিছে। যখন টিএইচ দিচ্ছে তখন ও ডিফল্টিং ওটাকে হেডিং হিসেবে নিয়ে নিছে। এখন হচ্ছে এই টেবিলে কোনো বর্ডার নেই, তো আমরা যদি একটা বর্ডার দিয়ে দিই, এখানে বর্ডার ধরুন আমি 1 দিয়ে দিলাম, দিয়ে এবার একটা রিফ্রেশ দিই। ওকে, টেবিলের বর্ডার নিয়ে নিল। আমি আরেকটা টেবিল মানে টি বোর্ডের ভিতরে আমি আরেকটা রো করব, সো টি আর দিয়ে আমি এবার টিডি দিই। এবার সিরিয়াল নাম্বার দিলাম 2, দেন পরে তথ্য নেম, তো ধরুন যে কোনো একটা কিছু নেম হবে আর কি, এবিসি বা কিছু একটা। তারপরে একটা টেবিল টিডি, এটা হচ্ছে ইমেল, সো এবিসি অ্যাট gmail.com। দেন পরে আছে কি অ্যাকশন, সো টিডি, এটা অ্যাকশন এডিট ডিলিট। এভাবে আপনি যত খুশি কি টিআর অ্যাড করতে পারবেন, মানে টেবিলটা টিআর দিলে এটা আস্তে আস্তে এখানে অ্যাড হবে। আর এখানে ভাই ওই যে টি বডি নেশন, তারপর ওই যে ট্রিট ট্রিট নেশন, তাহলে এগুলো কি দিলে হবে না দিলে হবে? না টিবডি দেওয়াই বাধ্য? আমি বলতেছি টিবডি এখানকার জন্য ফিল্ড ম্যান্ডেটরি না। এটার মানে নেওয়ার কারণ আছে কিছু, যখন আপনি হচ্ছে একটু ভালোভাবে ডিজাইনিং করতে যাবেন বা কাজ করতে যাবেন তখন এটা প্রয়োজন পড়বে। যেমন আমি এখন নিলাম না, টিবডি কিন্তু আমি বাদ দিয়ে দিছি, মানে টি হ্যাড আর এটা হচ্ছে টিবডি, দুইটা কিন্তু এখন আছে নাই। নাই। তাহলে আমার কি কোনো চেঞ্জ আসবে? দেখি, কোনো চেঞ্জ আছে? না। না, এটা আসলে ম্যান্ডেটরি না। এটা আপনি চাইলে নিতে পারেন, কেন নিবেন? এটা নিয়ে যখন আপনি পরবর্তীতে কাজ করবেন তখন অনেক সময় দেখা যাবে যে আপনার টি বডি বা টি হেডের স্টাইল চেঞ্জ হইতে পারে। ক্লিয়ার? বা হ্যাঁ। আপনি কোনো একটা তথ্য হচ্ছে আনবেন এজাক্স থেকে, যখন আমরা ডাইনামিক্যালি কাজ করব তখন আমরা ওই তথ্যটা টি বডির ভিতরে সেন্ড করব। ধরেন এই টি বডিতে যে তথ্যটা আসবে অ্যাজ লাইক কোনো একটা ডিপার্টমেন্ট বা কোনো একটা এমপ্লয়ি নেম ইমেল এগুলো আসবে, তাহলে সেগুলো কোথা থেকে আসবে? মাস্ট বি ডাটাবেস থেকে আসবে। আর এটা তো ডিফল্ট থাকলো। আর এই তথ্যগুলো আসবে ডাটাবেস থেকে, টিবোর্ডের ভিতরে যেটা থাকে আর কি। তখন তখন মূলত আমরা টিবোর্ডের ভিতরে জাস্ট একটা কল করে দিতে পারি এর জন্য। তারপরে টিবোর্ডিং বা টি ফুট আছে, তাহলে আপনি টি ফুট ইউজ করতে পারবেন, কিন্তু ইউজ যে করতেই হবে আমি এটা বলতেছি না, মানে প্র্যাকটিস রাখা ভালো। এবার ধরেন এখানে আমরা হোভার, আমাদের টেবিল যেটা আছে এখানে কিন্তু হোভার নেই, তাই না? আমরা চাইলে এটাকে একটু হোভার করতে পারি আর একটু স্টাইলিশ করতে পারি। আমরা যদি একটু দেখি, এখানে ধরুন আমি সিএস এর এখানে কোনো একটা জায়গায় এখানে সার্চ দিই, এই যে টেবিল, টেবিলের সিএসএস, এই টেবিলটা কি একটু দেখতে সুন্দর না? দেখুন কত সুন্দর টেবিলটা, এক একটার জন্য এক একটা কালার, উপরে হেডিং এর জন্য একটা কালার। ওকে, আমরা যদি একটু দেখি এটা যে এটা কিরকম স্টাইল আছে। তারপরে এই যে যখন আমি হোভার করতেছি, লক্ষ্য করেন, অর্থাৎ আমার কার্সর যখন যাইতেছে তখন এটা কি হইতেছে, হোভার হইতেছে। ধরেন আপনি যদি টেবিলটি আপনার এরকম একটু সুন্দর ডিজাইন দিতে চান, তখন আপনাকে কষ্ট করে কি করতে হবে, একটু সিএসএস লিখতে হবে। তো আমরা আসলে আমার এইদিকে যাওয়ার মেইন লক্ষ্য না, এটা আপনারা একটু দেখে নিন। আমি জাস্ট এখান থেকে যে হোভার আর এই যে কালার একটা, আমি জাস্ট এটা দেখাই দিতেছি। এখানে দেখুন দুইটা জিনিস দেওয়া আছে, একটা দেওয়া আছে কি ডিফল্ট, ওরা ডিফল্ট একটা কালার এখানে দিয়ে রাখছে, আরেকটা হচ্ছে এনটি চাইল্ড, একটা নিচে ইভেন আর একটা হচ্ছে বলা হয় অর্ডার। আমরা আপাতত এটা কি নিই, আমি ধরুন এটা কি নিলাম, নিয়ে আমি সিএসএস এখানে যাই, টেবিল টি বডি, তারপরে হচ্ছে এটাকে রেখে দিলাম। ওকে, তাহলে এখন দেখেন এখন আমার কি হলো, টেবিল টিবডি টিআর এন্ডিং ব্যাকগ্রাউন্ড চাইল্ড দিয়ে রাখলাম আমরা, দিয়ে এবার যদি আমরা একটা রিফ্রেশ দিই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি জানি না দেখতে পান কিনা আপনারা বা বুঝতে পারতেছেন কিনা।
আমরা টি বডি নিলাম, এখানে যদি আমি এটাকে কপি করি, সরি, সেভ করে দিলাম। এবার আমি রিফ্রেশ দিই, দিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে, এখন কালারটা মানে এরকম একটা কালার হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার, যাতে মানে বোঝা যায় না আর কি আসলে কালারটা পড়লো কি পড়লো না, তাই না? আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমি আর একটু গ্রে করে দিই, তাহলে সুবিধা হবে। এবার বোঝা যাইতেছে একটা রেখে একটা কালার হয়ে গেল। আর এটাকে যদি আমরা একটা কালার দিতে চাই ডিফল্ট কালার, তাহলে আমরা সেটাও টিএস এর মানে যদি আমরা দিই এরকম যে টেবিল টি হেডের টিআর, তো এটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সো ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি গ্রিন দিয়ে দিলাম, রিফ্রেশ দিই, গ্রিন নিয়ে নিছে। ওকে, এখন আমার দরকার কি হোভার, যখন আমি হোভার করবো তখন যেন একটা কালার চলে আসে। তাহলে আমি কি বলতে পারি, আমার এই যে এখানে যেটা দেওয়া আছে আমি এটাকে জাস্ট কপি করে দিই, কপি করে দিয়ে এখানে টিআর এনটেল মানে হোভার বলে দিই, হোভার বলে দিলাম, দিয়ে এবার আমি দেখাই একটু, দেখুন আমি যখন হোভার করতেছি তখনও কালার আসতেছে, ক্লিয়ার? এখন একটু এখানে দেখুন প্রথমটা, এই যে টেবিল টি বডি টিআর অ্যান্টি চাইল্ড, এখানে ইভেন না দিয়ে যদি আপনি 2n দেন, আমি কি দিলাম 2n, রিফ্রেশ দেই, কোনো চেঞ্জ আছে লক্ষ্য করেন তো। ইভেন মানে কি কেউ বলতে পারেন, ইভেন শব্দের অর্থ কি? আচ্ছা, এখানে যেটা আমি দুইটা ফাংশন লিখলাম, একটা হচ্ছে কি 2n আর এটা হচ্ছে 2n প্লাস 1, এখানে বলতে পারেন কোনটা জোর আর কোনটা বেজোর? আপনারা কি আমার কথা শুনতেছেন? ফার্স্টেরটা জোর, সেকেন্ডটা বেজোর। আচ্ছা, আর ইভেন আর অড সেটার মানে কি জোর বেজোরি, ক্লিয়ার? এবার দেখেন আমরা যখন রিফ্রেশ দিচ্ছি, আমি কিন্তু এবার দুইটা কালার দিছি, প্রথমটা একটা কালার দেন আরেকটা কালার। এবার দেখেন পরেরটা এটা আছে কত 2n প্লাস 1, মানে কি ধরেন আপনি সহজে বোঝেন n এর মান 1, n এর মান 1 হলে হবে কত 2 প্লাস 1 মানে কত 3, 3 মানে কি বেজোর। আর n এর মান যদি এখানে 1 ধরেন তাহলে 2 ওকে 2 মানে কত জোর, n এর মান 2 ধরেন তাও কি 2 দুগুণ 4 জোর সংখ্যা, n এর মান যদি আপনি 3 ধরেন 3 দুগুণ 6 তাও জোর সংখ্যা, তার মানে ইভেন মানে কি দাঁড়ালো জোর, আর অড মানে বেজোর। যেমন এখানে 2n প্লাস 1 মানে কি, তো ওটা যদি কারো মনে না থাকে তার জন্য আমি এটা দিলাম যে 2n প্লাস 1 দিবেন, তার মানে কি সহজে বুঝতেছি বেজোর। তাহলে আমার টেবিলের ঘরে যে ঘরগুলো বেজোর আছে সেই ঘরগুলোর কালার আমি বলে দিলাম এটা। দেখুন আমার বেজোরের কালারগুলো একটু অফ হোয়াইটের মতো নিতেছে, 1, এটা 2, 3, 4, 5, আর এটা উপরেটা তো হেডিং হেডিং সেকশন, এটা নিচে দেখুন এটাকে 1 নাম্বারটা কি বলা আছে মানে জোর যেটা সেটা গ্রে মানে 2 নাম্বার, আর 1 নাম্বারটা একটু অফ হোয়াইট টাইপের বলা আছে। যদি আমি এটাকে সরাসরি রেড বলে দেই, এবার একটু বুঝবেন 1 নাম্বার কোনটা আমার, এই যে এটা, এটা কি হবে রেড, রেড হইছে মানে এটা হচ্ছে বেজোর, বেজোর এই বিজোর। সো দেখুন এই যেগুলো সবগুলো হচ্ছে কি বিজোর, মানে কিবোর্ডের টিআর এর যেগুলো চাইল্ড মানে এটার যতগুলো চাইল্ড মানে আমরা সহজে বুঝি বাচ্চা, মানে টিআর টিআর যতগুলো আছে কি বিজোর যতগুলো আছে সবগুলোকে তুমি ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা বলবো সেটাই সে করে দিবে। আর হোভার তো সহজেই বুঝলেন, আমরা যে কোনো হোভার যখন করতেছি তখন এটা হইতেছে। এখন ব্র্যাকেটের ভিতরে যদি আমি আগের মতো ইভেন্ট লিখে দিই, আর এখানে এটাকে ঠিক আছে, আপনারা মনে করেন হাই কিলো, এখানে যেহেতু এটা দেওয়া, যদি আমরা এটাকে রেট দেই তাহলে সেম থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু কথা ঘুরে একই।
ইভেন অড আর 2n প্লাস 2n। তো যদি আপনাদের এখানে স্প্রিং মিস্টেক তাহলে কিন্তু কাজ করবে না, সো তার চেয়ে বেটার কি 2n, আর এটাকে আপনি মনে রাখবেন 2n প্লাস 1, সহজ জিনিস। তো এটা হলো টেবিল। এখন দেখেন আমরা টেবিলে কিন্তু ওয়াইড মানে কোথায় আমরা টেবিলের একটা ওয়াইড বলে দিতে পারি, তাই না? ধরুন আমি এখান থেকে বলে দিই টেবিল, সরাসরি সিএসএস না লিখে এখানে লিখলাম ওয়াইড, লিখলাম 100%, আমি 100% লিখে দিলাম। আজকে কিন্তু আমরা সিএসএস এবং এইচটিএমএল দুইটাই একসাথে দেখতেছি। দেখুন এটা 100% হয়ে গেল। এখন এটার ভিতরে চাইলে আপনারা কি ইউজ করতে পারবেন, প্যাডিং ইউজ করতে পারবেন, কারণ হচ্ছে স্পেস দিতে পারবেন। লক্ষ্য করেন এই যে লেখাগুলো সবগুলো লেখা কেমন যেন যে বাম পাশে একটু একটু থেকে গেল না? যদি আপনি চান যে না সরাসরি একদম সেন্টার নিয়ে আসবেন তাও নিয়ে আসতে পারেন, আর যদি মনে করেন যে না একটু আমরা স্পেস দিব, ওকে, তখন আপনারা একটু স্পেস দিতে পারবেন। যেহেতু প্যাডিং আপনাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে প্যাডিং দিতে হয়। যদি আমরা একটু দেখি প্যাডিং, তারপর আমি দেখাই দিচ্ছি। ধরুন আমি এখান থেকে কিবোর্ডই এটা কি নিয়ে এখান থেকে হোভার বাদ দিয়ে দিলাম, দেখি এটার এবার প্যাডিং কাজ করে কিনা। ধরুন আমি এখানে বলে দিলাম যে প্যাডিং লেফট, আমরা শুধু লেফট থেকে দিতে চাই, আমি লেফট থেকে 10 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, দেখেন এরা কিন্তু একসাথে লিখছে, এজন্য তো আপনাদের বুঝতে সমস্যা হয়। আপনাদের সেকেন্ড ব্র্যাকেট ভিতরে মূলত কাজটা করতে হবে, কোনো একটা ক্লাস নিয়ে দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। কোথায় গেলাম আমরা? দেখুন এবার প্যাডিং নিয়ে নিছে, সবগুলো লেফট থেকে একটু সরে গেল, তাই না? তো এভাবে আপনি একটা টেবিল তৈরি করতে পারেন। আর যদি চান যে না আপনি এটাকে সব মানে ডাটা একদম সেন্টারে রাখবেন, তাও আপনি পারতেছেন। প্যাডিং বাদ দিয়ে যদি আমি এখানে লিখে দিই টেক্সট অ্যালাইন কি সেন্টার, তাহলে কি আসবে, সবগুলো ডাটা আমার সেন্টারে চলে আসলো। আর যদি আপনারা আমি যেটা দেখাইলাম WH2 এর সিএসএস টেবিলের এখানে সুন্দর একটা সিএসএস দেওয়া আছে মনে হয়, যেটা এটা যদি একটু দেখতে চান তাহলে এটার মতো করে নিতে পারেন, সেখানে একটু কোল্যাপস ইউজ করতে হবে। আমি দেখাই, এই যে পুরো টেবিলের একটা বর্ডার না দিয়ে এটা ইউজ করছে। যেমন আমরা এখন ধরে নিই যে আমরা টেবিলে বর্ডার দিলাম না হোয়াইট 100%, আমরা কোল্যাপস দিয়ে দিলাম, দেন এখান থেকে আর তাহলে আমাদের বর্ডার ইউজ করা লাগতেছে না। রিফ্রেশ দিই, তাহলে কোথায় বর্ডার কোল্যাপস, আর একটু বর্ডার দিতে হবে, বর্ডার লেখালেখি নেই। আচ্ছা তাহলে কি করতে হবে, একটু বর্ডার দিতে হবে হালকা। কোথায় আমরা দিব এটা, এটা দিব এখানে, লিখবো টেবিল, তারপরে কি টি হেড। এখন ধরেন আমরা সরাসরি কি বলে এটাকে টেবিল টিআর, আর কি আছে টিডি টিএস, দুইটা। আমরা এখান থেকে টি হেড বর্ডার দিয়ে দিলাম, আর টেবিল টি বডি এটা দেওয়া আছে, আমরা এটারও বর্ডার এখানে দিয়ে দিই, দেন একটা রিফ্রেশ দিই। এবার বর্ডার একটু মানে সুন্দরভাবে আসলো।
বর্ডার এরকম দেখেন, বর্ডার হচ্ছে কত 1 পিক্সেল। যদি আমরা বর্ডারটাকে 2 পিক্সেল দিই তাহলে কি হবে, আরেকটু মোটা হবে। আর এটাতে যে বর্ডারের কালার দেওয়া আছে এখানে সলিড, ধরুন আমি সলিড ব্ল্যাক ইউজ করি, সো ব্ল্যাক, দেন এবার রিফ্রেশ দেই, তাহলে কি হবে, ব্ল্যাক হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ব্ল্যাক হয়নি কারণ সেটা আমরা ব্ল্যাক করিনি। ক্লিয়ার? সো আপনি এইভাবে হচ্ছে এখান থেকে কালার আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার নিতেছে এটা? সো আমরা এখান থেকে এটাই রাখলাম, বর্ডার যা আছে তাই 1 পিক্সেল রাখি, 1 পিক্সেল ইজ বেস্ট। দেন এখান থেকে আবার রিফ্রেশ দেই, তাহলে সেম থাকতেছে। ওকে, তো এবার মোটামুটি আপনারা কাজগুলো করতে পারবেন। এখন হচ্ছে আপনাদের একটু কাজ, মানে বলা যায় বাসার কাজ। তো আজকের ক্লাসের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর আজকে কিন্তু এই পর্যন্তই শেষ করবো ক্লাস।